হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? জানি প্রত্যেকেই অনেক অনেক খারাপ আছো। বিশেষ করে ত্রিপুরাবাসী যারা বন্যার পরিস্থিতির সাথে মোকাবিলা করছে, তাদের জীবনে যে কি এক বড় ঢেউ ধেয়ে এসেছে তারা নিজেরও কল্পনা করতে পারছে না। আর সেই ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়েছিল আমার পরিবারের প্রায় 27 জন লোক। তারা মনসা পূজার দিন যায় আমার মামার বাড়ি, সেটা হচ্ছে অমরপুর ঢালাক সমতলপাড়া। আর সেখানে গিয়ে আটকে পড়ে এই বন্যায় পরিস্থিতিতে। তো মা ভেবেছিল মনসা পূজার দিন যাবে, পরদিন চলে আসবে। তবে বৃষ্টি করতে করতে প্রায় 8 দিন তার মাঝখানে বন্যার সঙ্গে তাদের এক প্রকারের যুদ্ধ করতে হয়েছিল। আমি তো ভেবেছিলাম একদিন না হয় মা বাড়ি থাকবে না, সমগ্র কিছু করে নেব, কোনো ম্যাটার না। তবে এই যে 8 দিন ধরে একা নিজের হাতে বাড়ির সমস্ত কাজকর্ম করা, পাশাপাশি বাবাকে সবকিছু করে দেওয়া এবং নিজের অফিস টিউশন সবকিছু কমপ্লিট করা, তা যেন এক প্রকারের আমার কাছেও যুদ্ধ মনে হচ্ছিল। তাছাড়া মনে যদি আনন্দ থাকতো তা করা যেত, মনে ছিল এক প্রকারের ভয় আর ভীত। প্রতিদিন রাত পেরিয়ে যেত, ঘুম আসতো না, একটাই চিন্তা, এখনো যেন মনের মধ্যে একটা ভয় কাজ করছে। গোটা ত্রিপুরাবাসী, গোটা ত্রিপুরা রাজ্যের মানুষজন এখনো বন্যার পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু দিন জীবন যাপন করছে। কারোর ঘর ভেসে গেছে, আবার কারোর নিজের প্রিয় লোকজনও কিন্তু অনেকটা আক্রান্ত হয়েছে সেই বন্যার পরিস্থিতিতে। প্রিয় শখের বাড়িটাকেও অনেকে বিসর্জন দিতে হয়েছে বন্যার জলে। এখনো অনেক মানুষ রয়েছে শিবিরে বসবাস করছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার এই বয়সে আমি তো অনেকটাই ছোট, তবে আমার বাবা মারাও নাকি এত বড় পরিস্থিতির বন্যার কখনই দেখিনি। এত খারাপ অবস্থা ত্রিপুরা রাজ্যে হয়তোবা লাস্ট 93-তে হয়েছিল, আর এখন। তবে 93-তেও যখন হয়েছিল এত ভয়াবহ হয়েছে না, সেটা অনেকেই বলছিল। তবে আমি তো ভেবেছিলাম মা একদিনের জন্য গেছে, সেদিন আমার টিউশনও ছিল না, যাক ভালোই হয়েছিল। তবে পর থেকে প্রতিদিন টিউশন অফিস কমপ্লিট করে, বাড়ির কাজ কমপ্লিট করে আমার কাছে এক প্রকারে যেমনটা বললাম যুদ্ধ মনে হচ্ছিল। আমি বাড়িতে এত কিছু খাবার দাবার খাচ্ছিলাম, ঠিকভাবে চলছিলাম, তাও এক প্রকারের মনে হচ্ছিল আমার কোনো কিছুই যেন ঠিক চলছে না, আমি ভালোভাবে থেকেও। আর যারা বন্যার পরিস্থিতিতে জলের সঙ্গে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাদের কেমন হবে ভাবো তো একবার তোমরা। একইভাবে আমার মা, মাসি, মামিমণি, এমন প্রায় আমার ভাইও, ধরতে গেলে আমার অনেক ভাই মামার বাড়িতে প্রায় 27 জন তারা আটকে পড়ে বন্যার জলে। তারা আগরতলা আসতে পারেনি এবং আমার মামার বাড়ির জলে পরিপূর্ণ হয়ে যাওয়ায় মামার বাড়ি ছেড়ে তাদেরকে অন্য একটি জায়গায় চলে যেতে হয়েছিল। আর সেখানে শিবিরে যদিও আমার মা তারা যায়নি, তবে অন্যান্যরা শিবিরে থাকতো, তাদের পরিস্থিতি তারা দেখতো। সব কিছু মিলে তারপর প্রায় 3-4 দিন তাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, খবর নেওয়া, সমগ্র কিছু মিলে না বন্যা পরিস্থিতি মানুষকে একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, এই জীবনে তুমি প্রত্যেকের সঙ্গে ষড়যন্ত্র করতে পারবে, একমাত্র প্রকৃতির সাথে নয়। প্রকৃতি যদি তোমার সহায় না হয় না, তোমার গোটা জীবনটাই ধ্বংস হয়ে যাবে। প্রকৃতি কিন্তু প্রতিদিন তোমার যন্ত্রণা লাঞ্ছনা বয়ে চলছে, আর যদি একদিন সে রেগে যায় না, তবে তোমার জীবনের সমস্ত কিছুই ভেসে যেতে পারে। দেখো, আমরা প্রতিদিন আমাদের যে মাটি রয়েছে, আমাদের গাছপালা, তাদের সঙ্গে কত অত্যাচার করে চলছে। তারপর এত বছর পর একদিন কিন্তু প্রকৃতি সত্যি আর লাঞ্ছিত বঞ্চনা সহ্য করতে না পেরে আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠবে। তবে আর কেন, এখন থেকেই চলো প্রকৃতির সঙ্গে আমরা সহায় হই। প্রকৃতিকে সচেতন রাখার জন্য, প্রকৃতিকে সুস্থ রাখার জন্য চলো প্রত্যেকে মিলে হাতে হাত মিলিয়ে কাজ করি। আর প্রকৃতিকে একদমই আমরা নষ্ট করব না, প্রকৃতিকে রাগান্বিত করব না, এবং প্রকৃতি যেভাবেই চলতে চাইবে একদম সুন্দর পরিবেশে থাকার জন্য আমরা প্রত্যেকেই উদ্যমী ভূমিকা গ্রহণ করব। তারপর কথা বলতে বলতে আমার গোটা দিনের কাজ কমপ্লিট হলো। তারপর 8 দিন আমি যাই করেছি কিছুই আর ভিডিও করিনি, একমাত্র একটাই কারণ, আমার মনে একটাই ভয়ভীত কাজ করছিল যে আমার বাড়িতে মা তারা আসে না, কখন আসবে, আদৌ কি বন্যার জলে কিছু হবে কি না, যোগাযোগ হচ্ছে না। নানানভাবে পুলিশের সাথে, থানা পুলিশ এবং বিভিন্ন গুমতি ডিস্ট্রিক্টে বিভিন্ন ডিএম এর সাথে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে কথা হয়েছে। তবে সে সময় একটা জিনিস লক্ষ্য করেছি, প্রত্যেকটা প্রশাসনের দায়িত্বে থাকা লোকজনেরা এত আমাদের সাহায্য সহযোগিতা করে গেছে, যা মানুষের মনোবল
মনোবলকে আরও একটু হলেও বাড়িয়ে দিয়েছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় গোটা ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের কাজে যুক্ত থাকা প্রত্যেকটা কর্মীদেরকে। আমি আশা রাখবো এবং ভগবানের কাছে প্রতিদিন নিয়ম মাফিক এবং প্রতি সময় প্রার্থনা করে যাচ্ছি যেন খুব তাড়াতাড়ি ত্রিপুরা রাজ্যের ভয়াবহ পরিস্থিতি একদম স্বাভাবিক হয়ে ওঠে এবং মানুষ যেন আবারও সেই স্বাভাবিক জীবনযাপনে খুব তাড়াতাড়ি ফিরে যেতে পারে। আর নয় এরকম ভয়াবহ চিত্র। প্রত্যেকে চলুন প্রত্যেকের পাশে থাকি, পাশে দাঁড়ায়, যে যতটুকু সম্ভব যেভাবে পারেন যেখান থেকে পারেন করে যান। তবে করতে গিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই। যদি দেখানোরই হয় তাহলে এমনটা দেখান যেন মানুষের মুখমণ্ডলটা না দেখা হয়। কারণ জানুন, শিবিরে থাকা প্রত্যেকটা লোক কিন্তু গরিব নয়। শিবিরে থাকা অনেকেই আছে যাদের বাড়িঘর রয়েছে 2 তালা 3 তালা, তাদেরকেও কিন্তু আসতে হয়েছে একমাত্র প্রকৃতি একটুর জন্য ক্ষিপ্ত হয়েছিল বলে। তো আজ থেকে আর নয়, চলুন আমরা প্রকৃতিকে শান্ত রাখার জন্য বিভিন্ন প্রচেষ্টা গ্রহণ করি এবং আমরা প্রত্যেকেই প্রার্থনা করি যেন বন্যার ভয়াবহ পরিস্থিতি খুব শীঘ্রই শান্ত হয়ে ওঠে। তো আগামী আপনাদের সাহায্য পেলে আবারও বন্যার পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে একের পর এক ব্লগ তো নিয়ে আসবই। তবে প্রত্যেকেই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন। তারপর ধীরে ধীরে কথা বলতে বলতে চলে যাই সোজা অফিস এবং অফিসে গিয়ে অফিসের কাজকে আমরা কমপ্লিট করে বাড়ির মতো বাড়ি আসি। তারপর বাড়ি এসে টিফিন করি আমি, বাবা। তারপর রাতে ডিনারের জন্য কিছু রান্নাবান্না ছিল, সেগুলো করি। আজকের মতো ব্লগটি এই পর্যন্ত। কেমন লাগলো জানিও আর সকলের জন্য প্রে করো। টাটা, বাই বাই।